রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। ছায়া, অশ্ব প্রস্তুত। চলো দাদা, মহেশ্বরী যে শক্তি বলে তুমি দানব জয় করেছিলে, সেই শক্তির এক কোণা দাও। আজ দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত, আজ দ্বিতীয় পর্ব। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেতুর পাশে গভীর অরণ্য। চাণক্য সেখানে একা দাঁড়িয়ে ভাবছিল, ক্ষুধিত লেলিহান কুক্কুরদের যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিয়েছি। এখন তারা স্বচ্ছন্দে এই প্রবাহিত ভৈরব রক্তধারা পান করুক। ওই ওই সূর্য অস্ত যাচ্ছে। দিবার চিতাগ্নি তার চারিদিকে ধুধু করে জ্বলে উঠছে। কাল আবার ওই সূর্য উঠবে। উঠুক, উঠুক। একদিন আসবে যেদিন ওই সূর্য আর উঠবে না। ওই জ্যোতি ক্রমে ক্রমে শীর্ণ, মলিন, ধূসর হয়ে যাবে। কৃষ্ণ সূর্য অনন্ত শূন্যে অদৃশ্য হয়ে যাবে। কি গরিমাময় দৃশ্য সেই! কে? কাত্যায়ন। কি সংবাদ? আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে। পরাজয়? চন্দ্রগুপ্ত পলায়িত, তাই দেখে আমাদের সৈন্য ছত্রভঙ্গ হয়েছে। চন্দ্রগুপ্ত পালিয়েছে? কোথায়? পূর্ব দিকে। কোন দিকে তা জিজ্ঞাসা করিনি, কোথায় তা জানি না। যা আশঙ্কা করেছিলাম। চন্দ্রকেতু কোথায়? তা জানি না, তবে আমি তাকে অশ্ব থেকে পড়ে যেতে দেখেছি। তুমি এতক্ষণ কি করছিলে মূর্খ? আমি ওই পর্বত শিখরে দাঁড়িয়ে যুদ্ধের গতি নিরীক্ষণ করছিলাম। নিরীক্ষণ করছিলে? যখন জয় নিশ্চিত, মুষ্টিগত। ওই যে চন্দ্রগুপ্ত আসছে। কই 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 কই? ওই যে ওই যে ওই যে, এখনো আশা আছে, আশা আছে। কাত্যায়ন, কাত্যায়ন, যাও 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 যাও, তুমি সৈন্যদের আশ্বাস দাও। বলো বলো, চন্দ্রগুপ্ত আসছে, পালায়নি। যাও, শীঘ্র যাও, বিরক্তি করো না। চিন্তা নেই, চিন্তা নেই। কণ্টকে নৈব কণ্টকম। মুরা, মুরা, কি গুরুদেব? এইখানে দাঁড়াও, দাঁড়াও এইখানে। হ্যাঁ, কাঁদতে জানো নারী? সে কি? ওই চন্দ্রগুপ্ত আসছে, তোমায় কাঁদতে হবে। পুত্র, পুত্র? না 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 না, এখন কোনো স্নেহ নয়, তিক্ত ভর্ৎসনা, উষ্ণ অশ্রুজল। পুত্রের উপর মাতার অভিমান, অভিনয় করতে হবে। প্রস্তুত? এই যে চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত যুদ্ধে জয়লাভ করে এসেছে মুরা। তাকে তোমার বক্ষে নাও। বীর পুত্র তোমার, উৎসব করো। না গুরুদেব, আমি জয়লাভ করে আসিনি। সে কি? তবে? আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। সে কি? অসম্ভব। মুরার পুত্র যুদ্ধক্ষেত্রে জয়লাভ করে কিংবা প্রাণ দেয়, পালায় না। পালিয়ে এসেছ? স্থির চিত্তে কথা বলছো চন্দ্রগুপ্ত? পালিয়ে এসেছ? মরতে পারোনি ভীরু? না না না, এ ক্ষণিক দৌর্বল্য। যাও যাও, যুদ্ধ করো চন্দ্রগুপ্ত, যুদ্ধ করো। না, পারবো না। কি পারবে না? ভাইয়ের গায়ে অস্ত্রাঘাত করতে। কাপুরুষ? কাপুরুষ নই, ভাই। যে ভাই তোমাকে নির্বাসিত করেছে? তবু সে ভাই। যে ভাই তোমার মাতাকে অপমান করেছে? কি নীরব রইলে যে? যার রাজত্ব দৌরাত্মের নামান্তর মাত্র। গুরুদেব, ভাইয়ে ভাইয়ে যুদ্ধে কি আপনি আজ্ঞা দেন? হ্যাঁ, ধর্মযুদ্ধে।
কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? মার্জনা করবেন গুরুদেব। শ্রীকৃষ্ণের যুক্তি আমার হৃদয়কে স্পর্শ করে না। এই পাপেই আর্যাবর্ত গেল। চন্দ্রগুপ্ত, গীতার মাহাত্ম্য তুমি কি বুঝবে? শাস্ত্রচর্চা ব্রাহ্মণের অধিকার। ব্রাহ্মণের অধিকার ব্রাহ্মণ ভোগ করুন, আমায় বিদায় দিন। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, মুহূর্তে জীবনের সাধনা নিষ্ফল করে দিও না। যুদ্ধে অগ্রসর হও। মার্জনা করবেন গুরুদেব। চন্দ্রগুপ্ত, সত্যি কি আমার পুত্র তুমি? যে নন্দ তাকে মার্জনা করো মা। মার্জনা সর্বাঙ্গে দিবারাত্র শত বৃশ্চিকের দংশনের মতন জ্বালাকে শীতল করতে পারে এক নন্দের রক্ত। মা, শৈশবে কত তার সঙ্গে খেলা করেছি, তাকে কত খেলনা কিনে দিয়েছি। তোমার কাছে মিষ্টান্ন পেয়ে তার আধখানি ভেঙে নন্দকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। আজ যুদ্ধক্ষেত্রে আবার সেই কোমল তরুণ ঢলঢল মুখখানি দেখলাম, আর সেই সব কথা একসঙ্গে মনে পড়ে গেল। ও ভাই, মগধের সাম্রাজ্য কি ভাইয়ের চেয়ে বড়? নন্দ তোমার ভাই, কিন্তু আমার কে? নন্দ তোমার পুত্র মা। গর্ভে ধারণ না করলে কি পুত্র হয় না? সেজন্যই তো ক্ষমা করতে পারি না। সেসব কথা নন্দ ভুলে যেতে পারে, আমি পারি না। যখন অধম বাচাল আমার কেশ আকর্ষণ করলে, আর নন্দ শূদ্রানী মা বলে ব্যঙ্গ করলে, তখন তখন কি বলবো পুত্র? ও, তোমার কাছে মাতার এই অপমান কি কিছুই নয়? মা তোমার কেউ নয়? একমাত্র গর্ভে জন্ম বলেই ভাইয়ের সঙ্গে সম্বন্ধ না? মায়ের চেয়ে ভাই বড়? জগতে এই প্রথম হলো যে সন্তান মায়ের অপমানের প্রতিশোধ নেয় না। কাঁদো কাঁদো অভাগিনী নারী, এই তোমার পুত্র। মা চেনে না, জানে না যে জগতে যত পবিত্র জিনিস আছে মায়ের কাছে কেউ নয়। তা জানি গুরুদেব। না, জানো না, জানো না, নইলে মায়ের অপমানের প্রতিশোধ নিতে সন্তান দ্বিধা করে? মা, যার সঙ্গে একদিন এক অঙ্গে ছিলে, এক প্রাণ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা। মা, যে তার দেহের রক্ত নিংড়ে নিভৃতে বক্ষের কটাহে চড়িয়ে স্নেহের উত্তাপে জাল দিয়ে সুধা তৈরি করে তোমায় পান করিয়েছিল, যে তোমার অধরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, ললাটে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল। মা, রোগে শোকে দৈন্যে দুর্দিনে তোমার দুঃখ যে নিজের বক্ষ পেতে নিতে পারে, তোমার ম্লান মুখখানি উজ্জ্বল দেখবার জন্য যে প্রাণ দিতে পারে, যার স্বচ্ছ স্নেহ মন্দাকিনী এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শতধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে, সেই মা। গুরুদেব, রক্ষা করুন, আমায় উত্তেজিত করবেন না। চন্দ্রগুপ্ত, এতদিনে বুঝলাম যে আমি তোমার কেউ নই। নন্দ ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয় কুমার। নন্দই তোমার ভাই, আমি শূদ্রানী। আমি তোমায় গর্ভে ধারণ করেছিলাম মাত্র। আমি কে? আমি তো তোমার মা নই। পুত্রের উপর তুমি এত নিষ্ঠুর হতে পারো মা? তুমি শুধু আমার মা নও, তুমি আমার ধর্ম, তুমি আমার সাধনা, তুমি আমার ঈশ্বরী। তোমার আজ্ঞা আমার কাছে দৈববাণী। তাই যদি সত্য হয়, তবে যুদ্ধে অগ্রসর হও, এই আমার আজ্ঞা। এখন তোমার যে রূপ অভিরুচি। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, আর দ্বিধা নেই। এই মুহূর্তে আমি যুদ্ধে যাচ্ছি। এই তো আমার পুত্র। এই তো আমার শিষ্য। এই ক্ষণিক অবসাদ তোমার প্রাণ থেকে ঝেড়ে ফেলে দাও। একবার সবলে ওই ওই তারা আসছে, এখানেই আসছে। একবার ওঠো বৎস, ওঠো ওঠো, মেঘ নির্মুক্ত সূর্যের মতো দ্বিগুণ তেজে জ্বলে ওঠো। ওই ওই শুনতে পাচ্ছ তুর্যধ্বনি? তোমার সৈন্যরাও আসছে। ভয় নেই,
ভয় নেই, একা চন্দ্রগুপ্ত শত নন্দের সমান, কারো সাধ্য নাই যে আমার শিষ্যকে পরাস্ত করে। দূরে দূরে ওই চন্দ্রকেতু সসৈন্যে তোমার সাহায্যে আসছে। ওই জঙ্গলের ভিতরে। চন্দ্রগুপ্ত, দৃঢ় হও, এসো মোরা, জয়স্তু। দুজনে চলে গেলে বিপরীত দিক থেকে সৈন্যদের সঙ্গে মুক্ত তরবারি হাতে নন্দ সেখানে এলো। এই যে এখানে কাপুরুষ। নিজেকে রক্ষা করো নন্দ। এ কি, হাত কাঁপে কেন? যুদ্ধ শুরু হলো। দুজন সৈনিক ইতিমধ্যেই ভূপতিত হলো। শেষে চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে নন্দের তরবারি হাত থেকে খসে পড়ল। চন্দ্রগুপ্ত তারপর নিজের তরবারি দিয়ে নন্দের শিরচ্ছেদ করতে উদ্যত হলে নন্দ হাত দিয়ে তা আটকাতে গিয়ে বললেন, আমায় বধ করো না। এর মধ্যে বাকি সৈনিক দুজন তাকে আক্রমণ করতে উদ্যত হলে সেই মুহূর্তে প্রথমে চন্দ্রকেতু ও ছায়া, তার পিছনে অন্যান্য সৈনিক এসে তাদের প্রতি ভল্ল নিক্ষেপ করতে উদ্যত হলেন। ঠিক এই সময়ে চাণক্যকে সেতুর উপর দেখা গেল। তিনি বললেন, বধ করো না, বন্দি করো। কারাগার। তখন রাত্রি গভীর। নন্দ ও বাচাল একটি কক্ষ থেকে বের হয়ে এলো এবং অন্য একটি কক্ষে গিয়ে ঢুকলেন। গভীর চিন্তায় মগ্ন তখন নন্দ। এ কক্ষ অন্ধকার। হোক অন্ধকার, আরশোলার হাত থেকে তো বেঁচেছি। এই কক্ষে কাত্যায়নকে বন্দি করে রেখেছিলাম। হ্যাঁ মহারাজ। কি ভয়ানক! আর এই ঘরে তার 7 ছেলেকে না খেতে দিয়ে হত্যা করেছিলেন মহারাজ। অনুতাপ হচ্ছে। হচ্ছে নাকি মহারাজ? তবে আর কোনো ভয় নেই। ভয় নেই বা বলি কেমন করে? তবে চন্দ্রগুপ্ত আমাকে বধ করবে না। যদি করে তো সে ওই শীর্ণ ভ্রুকুটি কুটিল প্রতিহিংসা পরায়ণ ব্রাহ্মণ। সেদিন ব্রাহ্মণ আমার পানে চাইল যেন সে নখরাহত শিকারের প্রতি শার্দুলে লোলুপ চাহুনি। তা ভয় কিসের? তোমার কি ভয় করছে না বাচাল? কিছু না, মহারাজকে হাদ্যমাদ্য বধ করবে, তাতে আর আমার ভয় কি? আমার ভগ্নী বিধবা হবে, এই যা। ও, তুমি ভাবছো আমায় তারা বধ করবে আর তোমায় ছেড়ে দেবে? মহারাজ ঠিক অনুমান করেছেন। তা মনেও করো না। হ্যাঁ তুমি চন্দ্রগুপ্তের মায়ের চুলের মুঠি ধরে টেনেছিলে। হ্যাঁ, করেছিলাম নাকি? তুমি চাণক্য পণ্ডিতের শিখা ধরে টেনেছিলে। কই, না 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 না। তার উপর তুমি আমার শ্যালক। তাই নাকি? হ্যাঁ আমায় যদি ছাড়েও তোমায় ছাড়ছে না। হ্যাঁ, মহারাজ মহারাজ। আমার কাছে হাত জোর করছো কি? অভ্যেস, কিন্তু কিন্তু আমি কিছু জানি না। ভয় কি? বধ করবে বই তো নয়। বই তো নয়, কিরকম? তুমি তো এখনই বলছিলে। মহারাজ, এ কথা আমি যে বলেছি তা স্মরণ হচ্ছে না। তা জানি, স্মরণ শক্তি তোমার বেশ আয়ত্ত। এখনই বললে। কই, বলেও যদি থাকি, আমার সেরকম মনে ছিল না। তোমায় বধ করবেই। না 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 মহারাজ, নিশ্চয়ই করবে। বিধবা হবে। তুমি মরে গেলে আবার বিধবা হবে কে? তোমার তো স্ত্রী নেই। হায় রে, এ সময় একটা স্ত্রীও নেই যে বিধবা হবে। তোমার জন্য কাঁদবারও কেউ নেই। কিন্তু স্ত্রী থাকতো তো কাঁদতো, সেটা মনে রাখবেন মহারাজ। এই আসন্ন বিপদেও তোমার ভাঁড়ামিতে আমার হাসি পাচ্ছে। সে কথা মনে রাখবেন মহারাজ, হাসি পাচ্ছে, মনে রাখবেন। মহারানীকে যুদ্ধের আগে তুমি মন্ত্রীর আশ্রয়ে রেখে এসেছিলে তো? তা ঠিক, রেখে এসেছিলাম মহারাজ। ও কি শব্দ! বাচাল এলো বুঝি, দরজা খুলে যে। এই যে মহারাজ। বিশ্বাসঘাতক মন্ত্রী! আমি বিশ্বাসঘাতক?
আশৈশব আমার পিতার অন্নে পুষ্ট হয়ে তিনি তোমারও পিতা, চন্দ্রগুপ্তেরও পিতা। তোমার পিতার বিরুদ্ধে আমি কোনো কাজ করিনি মহারাজ। আমি তাঁর এক পুত্রের বিরুদ্ধে অপর পুত্রের পক্ষ নিয়েছি। হ্যাঁ, তার দাসী পুত্রের পক্ষ নিয়েছ। লজ্জা করে না ব্রাহ্মণ যে তুমি আর চাণক্য দুই ব্রাহ্মণ আর্য দ্বিজ হয়ে ষড়যন্ত্র করে অনার্য পার্বত্য সেনার সাহায্য নিয়ে ক্ষত্রিয়কে সিংহাসনচ্যুত করে পিতার দাসী পুত্রকে সিংহাসনে বসিয়েছ? এক শূদ্র জারজ শূদ্র আজ মগধের সিংহাসনে। কি মুখ নিচু করে রইলে যে বিশ্বাসঘাতক? আমি বিশ্বাসঘাতক চিরদিন ছিলাম না নন্দ। তুমি আমায় বিশ্বাসঘাতক করে তুলেছ। তুমি আমার সপ্তপুত্রকে নিরীহ বেচারীদের কারাগারে নিক্ষেপ করে বধ করেছ। আমি আমারই বৃদ্ধ ক্ষীণ দৃষ্টির সম্মুখে তাদের এই কক্ষে, এই অন্ধকারে একে একে অনাহারে শুকিয়ে কুঁকড়ে মরে যেতে দেখেছি। তুমি কি বুঝবে নন্দ সন্তানের জন্য বৃদ্ধ পিতার ব্যথা? যখন ঘনায়মান অন্ধকারে সংসার লুপ্ত হয়ে আসে, তখন ইহজগতের ভবিষ্যৎ একা এই পুত্রই কেবল তার চক্ষে দেদীপ্যমান থাকে। পিতার কীর্তি, অকীর্তি, সম্পদ, দারিদ্র, পুণ্য, পাপ, ইহজগতের যা কিছু সব সে পুত্রকেই দিয়ে যায়। আমার 7 পুত্রকে তুমি কেড়ে নিয়েছ। আমার ভবিষ্যৎ একটা শূন্য নৈরাশ্যে হাহাকারে পরিণত করেছ। তবু তারা তোমারই সঙ্গে খেলা করত, তোমার কোনো অনিষ্ট করেনি। ব্রাহ্মণ, অন্যায় করেছি, ঘোরতর অন্যায় করেছি। আমি এত পাষণ্ড ছিলাম না। সঙ্গ দোষ আমায় পাষণ্ড করেছে। মহারাজ, কেমন করে তুমি এত নিষ্ঠুর হলে? তোমাকে যে এতটুকু বেলা থেকে আমি দেখছি, তোমাকে যে কত কোলে পিঠে করে মানুষ করেছি, এত নিষ্ঠুর তুমি হলে কেমন করে? আমায় ক্ষমা করো ব্রাহ্মণ। যাও নন্দ, তোমায় আমি ক্ষমা করলাম, কিন্তু আমি সংসার ত্যাগ করব, সন্ন্যাসী হব। উত্তম প্রস্তাব। এ সংসারে অনেক হাঙ্গাম, এর মধ্যে না থাকাই ভালো। তবে আমরা মুক্ত। তোমাদের মুক্তি দেবার অধিকার আমার নেই, তবে মন্ত্রী চাণক্যকে অনুরোধ করব। সেই চাণক্য আজ মন্ত্রী? শুধু মন্ত্রী নহেন, তিনি মহারাজ চন্দ্রগুপ্তের গুরুদেব। শূদ্র চন্দ্রগুপ্ত মহারাজ, ভিক্ষুক চাণক্য মন্ত্রী, আর সেনাপতি মলয়রাজ চন্দ্রকেতু। উত্তম। ব্রাহ্মণ, তোমার প্রতি অত্যাচার করেছি। তোমার কাছে মার্জনা চাইতে আমার দ্বিধা নেই, লজ্জা নেই। কিন্তু ওই শূদ্র চন্দ্রগুপ্ত আর শূদ্রানী মুরাকে আমি ঘৃণা করি। যদি মুক্তি পাই, আমি তোমার মুক্তির জন্য অনুরোধ করব। আগে মন্ত্রী মহাশয়, আমার জন্য একটু অনুরোধ করবেন। হ্যাঁ, তুমি স্বয়ং এসে করো বাচাল। মন্ত্রী চাণক্য তোমাকে ডেকে পাঠিয়েছে। ও বাবা, সেই জন্যই আমি এসেছি। বাচালকে তার কি প্রয়োজন? জানি না। এসো বাচাল। আগে আগে মহারাজ। আমি আর কি করব? আমিও আজ তোমার মতোই বন্দী। যাও। আগে তাকে ভাবতেই তো যে আমার হৃদকম্প হচ্ছে। তার কাছে যাবো কেমন করে? এসো বাচাল, কোনো ভয় নেই। ভরসাও নেই। এসো, চলুন। দাসীপুত্র আজ মগধের সিংহাসনে। যদি মুক্তি পাই। রাত্রিবেলা চাণক্য তার নিজের কুটিরে একা ভাবছিলেন। কে? কাত্যায়ন? ওকে? নন্দের শ্যালক বাচাল। ও আচ্ছা, এখন যে ভারী ভক্তি। হ্যাঁ, একদিন আমার শিখা ধরে টেনেছিলে, মনে আছে? কই কই না। ও, স্মরণ নেই না?
হ্যাঁ, স্মরণ করিয়ে দিচ্ছি রোশো। আগে নন্দর পরিবার কোথায়? আমি তো জানি না। তুমি জানো? আগে জানি জানি জানি। কোথায়? পিছন দিকে চাইছো কি? নন্দের পরিবার কোথায়? তোমার ভগ্নী আর তাঁর পুত্রগণ? মলয় পর্বতে। মিথ্যা কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা। কোথায়? সত্য বলো, পুরস্কার দিব। কোথায় নন্দর পরিবার? পিত্রালয়ে। কাত্যায়ন, সেখানে সৈন্য পাঠাও, আর এটাকে কারাগারে বন্ধ করে রাখো। নন্দের পরিবারকে পাওয়া গেলে একে ছেড়ে দেব, আর যদি না পাওয়া যায় এর প্রাণদণ্ড হবে। যাও। এসো বাচাল। প্রাণদণ্ড হবে? হ্যাঁ বাচাল। আমার ভগ্নী সেখানে তো নাই। বাচাল, এই গোখ্র সাপ নিয়ে খেলছো। মনে রেখো, সত্য বলো। দোহাই ধর্ম। সত্য বলো, এই শেষবার নন্দের পরিবার কোথায়? মন্ত্রীর আশ্রয়। এ সম্ভবত সত্য। আচ্ছা দেখি। প্রহরী, যাও, একে বন্দি করে রাখো। সংবাদ সত্য হলে ছেড়ে দেবে, আর সংবাদ যদি মিথ্যা হয় তো মৃত্যু। নিয়ে যাও। আমার বড় জল তৃষ্ণা পেয়েছে, একটু একটু জল দিন। প্রহরী, ওই ঘরে নিয়ে গিয়ে একে জল দাও। চাণক্য, আমি প্রতিহিংসায় অন্ধ, তবু এ রাজনীতি ঠিক পরিপাক করতে পারছি না। পারবে? তোমায় আমি পুরো বিশ্বাসঘাতক করে ছেড়ে দেব। ষাঠ্য কলাবিদ্যা হিসাবে অভ্যাস করেছি, তোমায় শিক্ষা দেব। কিন্তু এ অন্যায়। পাণিনির সূত্রে আছে নির্বাণ ও বাতে, অর্থাৎ কিনা আবার পানিনি। বলো, কে বলে অন্যায়? সমাজ, মানি না। বিবেক, বিবেক একটা কুসংস্কার। ঈশ্বর। ঈশ্বর নাই। চাণক্য, তুমি একেবারে পর্বত শৃঙ্গের কিনারায় এসে দাঁড়িয়েছ। পড়বে। পড়ি যদি একটা প্রকাণ্ড উল্কাপাত হবে, জগৎ চেয়ে দেখবে। যাও এখন, আমি ঘুমোবো। সব কিছু প্রস্তুত রেখো। কি? যূপকাষ্ঠ, খড়গ, বলির জন্য চিন্তা নেই। কিন্তু আমি বলছিলাম, নন্দকে মুক্তি দিলে হয় না? হ্যাঁ, তাও হয়। হ্যাঁ, না না, তা হবে না, হবে না। যাও যাও, সব প্রস্তুত থাকে যেন। যাও। হে অদৃশ্য মহাশক্তি, খাসা নিয়ে চলেছ, ভেসে যাচ্ছি। কি মধুর তোমার ওই কুটিল দৃষ্টি, বক্র হাসি, তির্যক গতি, দুর্গন্ধ নিঃশ্বাস, পঙ্কিল স্পর্শ। এই ছেড়ে ফিরে যেতে চাচ্ছিলাম। কি কুৎসিত তুমি প্রেয়সী। আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। একটা কৃষ্ণ দাবানল উঠে জগতের সমস্ত সৌন্দর্যকে লেহন করছে, আর বনের ব্যাঘ্র তার ম্রিয়মান নিস্পন্দ প্রায় শিকারকে লোলুপ বিস্ফারিত নেত্রে চেয়ে দেখছে। ও কি ভীষণ, কি ভীষণ, কি সুন্দর। হিরাটের প্রাসাদ। বেশ রাত হয়েছে তখন। সেলুকাস উত্তেজিত হয়ে একটি ঘরে পায়চারি করছিলেন। হেলেন সামান্য তফাতে দাঁড়িয়েছিলেন। এবার সেকেন্দার শাহর দিগ বিজয় সম্পূর্ণ করব চন্দ্রগুপ্ত। 1 বৎসরে তুমি ভারতে গ্রিক উপনিবেশ নির্মূল করেছ, এবার তার শোধ দেব। বাবা, আপনি ভারত জয় করবার জন্য যাচ্ছেন কেন? অর্ধেক এশিয়া আপনার সাম্রাজ্য,
পৃথিবীময় আপনার যশ। সিন্ধুর পরপারে চন্দ্রগুপ্ত রাজত্ব করছে, তা আপনার এত চক্ষুশূল হয় কেন? সে রাজত্ব করবে কেন? সে তো আর গ্রিক নয়। মানুষ তো। আমার কাছে জগতে দুই জাতি আছে, এক যারা গ্রিক সভ্য, আর এক যারা গ্রিক নয়, বর্বর। বাবা, গ্রিক চিরদিন বিশ্বজয়ী ছিল না, চিরদিন বিশ্বজয়ী থাকবে না। তার সূর্য অস্ত গিয়েছে। এখন যা দেখছি সে সেই অতীত মহিমার শেষ ম্রিয়মান জ্যোতি। আপনি পরাস্ত হবেন। পরাস্ত হবে? বিজয়ী সেলুকাস। আপনি বন্দী হবেন। বন্দী হব কেন? তুমি তো আমার ভারী শুভানুধ্যায়ী দেখছি। আপনি অন্যায় করছেন। যুদ্ধের বিষয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। অ্যারিস্টোফেনিস বলেন, এরিস্টোফেনিস কি বলেন? যে স্ত্রী জাতির তর্ক করা উচিত নয়। কোথায় বলেছেন? আমি নিয়ে আসছি এরিস্টোফেনিস। না না না, অ্যারিস্টোফেনিস নয়, থেমিস্টক্লিস। থেমিস্টক্লিস তো রাজনীতিক, তিনি এ বিষয়ে কি বলবেন? তবে সফোক্লিস। নিয়ে আসছি সফোক্লিস। দেখিয়ে দিন তো বাবা, তিনি কোথায় এ কথা বলেছেন? মাটি করেছে। সত্য কথা বলতে কি, এই অ্যারিস্টোফেনিস আর সফোক্লিসে আমার সামান্যই বুৎপত্তি। মতটা আমারই, তবে দুই একটা বড় নামের সঙ্গে জুড়ে দিলে কথাটার মাহাত্ম্য বেড়ে যায়। মেয়েটা যে সব পড়েছে, আবার বলে সংস্কৃত পড়ব। এই রে, ও আসছে, পালাই পালাই। 4-5টি বই নিয়ে হেলেন এসে বলল, কই বাবা? ওই যে পালালে। ছাড়ছি না, দেখিয়ে দিতে হবে, ছাড়ছি না। বসুন। সফোক্লিস কোথায় এ কথা বলেছেন? দেখিয়ে দিতে হবে। এ কি জবরদস্তি? আমি দেখিয়ে দেব না। কি করবে? তবে বললেন কেন? বেশ করেছি। তুমি ভারী অবাধ্য মেয়ে। তুমি আমায় স্নেহ করো না। আমি আপনাকে স্নেহ করি নে বাবা, এ কথা বলতে পারলেন? না না, হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় বলেছি হেলেন, আমায় ক্ষমা করো। না বাবা, অপরাধ আমার। আমি আপনাকে কিছু স্নেহ করি না, আমায় ক্ষমা করুন। না মা, আমার অপরাধ। তুমি আমায় খুব স্নেহ করো। কিন্তু সফোক্লিস এ বিষয়ে কিছু বলেননি। না। আচ্ছা, তবে আর কোনো তর্ক নেই। আচ্ছা বাবা, সেকেন্দাসা সম্বন্ধে এক গল্প শুনেছি, সে কি ঠিক? কি? তিনি যখন ভারত জয় করতে গিয়েছিলেন, তখন এক ব্রাহ্মণের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা সেকেন্দার শাহ, ভারত জয় করে তারপর আপনি কি জয় করবেন? সেকেন্দার শাহ বললেন, চীন জয় করব। তারপর আফ্রিকা, তারপর ইউরোপ। তারপরে সেকেন্দার শাহ আর কিছু ভেবে না পেয়ে বললেন, তারপরে একটা প্রকাণ্ড ভোজ দেব। ব্রাহ্মণ বলল, ভোজটা এখন দেন না কেন? সে ব্রাহ্মণ বড় ঔদরিক। না বাবা, সে ব্রাহ্মণ পরম দার্শনিক। মানুষের উচ্চাসার অন্ত নেই। দার্শনিক ডায়োজেনিস বিপরীত দিকে গিয়েছিলেন। জীবনের প্রয়োজন যত দূর সম্ভব সংক্ষিপ্ত করে এনেছিলেন, তা তো জানেন। মূর্খ দার্শনিক। মূর্খ? সেই জন্যেই কি বীরবর সেকেন্দার শাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? তিনি দার্শনিককে জিজ্ঞাসা করলেন, আমি ভুবন বিজয়ী সেকেন্দার শাহ, তুমি যা চাও তাই দিতে পারি, কি চাও? তিনি অবশ্য একটা জমিদারি চেয়েছিলেন। না, তিনি বললেন, আমার ঈশ্বরের রৌদ্র ছেড়ে দাঁড়াও, আর কিছু চাই না। সেকেন্দার শাহ নিশ্চয়ই ভাবলেন এ এক উন্মাদ। না বাবা, সেকেন্দার শাহ বললেন যে আমি যদি সেকেন্দার শাহ না হতামও এই ডায়োজেনিস হতে চাইতাম। যদি সেকেন্দার শাহ না হতাম?
আরে চতুর ওই সেকেন্দার শাহ। আরে মানুষ, পরের সুখ দেখতে পারো না? দূরে দাঁড়িয়ে পরস্পরের ওপর চোখ রাঙাচ্ছ আর গর্জাচ্ছ। মা বসুন্ধরা, এমন রাক্ষসকে জন্ম দিয়েছিলে? ঈশ্বর, তোমার জঘন্য সৃষ্টি ফিরিয়ে নাও। চন্দ্রকেতুর বাড়ি সংলগ্ন উদ্যান। তখন সন্ধ্যা। নদী তীরে ছায়া একা বেড়াচ্ছিলেন। এমন সময় চন্দ্রগুপ্ত এসে তাঁর সামনে দাঁড়ালেন। ছায়া, কে মহারাজ? তোমার দাদা কোথায়? জানি না, দেখি কি। দাঁড়াও, যুদ্ধের পরে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়নি? ছায়া, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করবার সুযোগ পাইনি। ছায়া, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এইমাত্র। তোমার উপকারে আমি তোমাকে... কিছু প্রয়োজন নাই মহারাজ, আমরা হীন পার্বত্য জাতি, উপকার বিক্রয় করি না, মহৎ প্রবৃত্তির ব্যবসা করি না। মহারাজের জীবন রক্ষা করতে পেরেছি, এই সৌভাগ্যই আমার যথেষ্ট পুরস্কার, তার অধিক কিছু প্রত্যাশা করি না। দাঁড়াও ছায়া, আমি একটা কথা জিজ্ঞাসা করি। উপকার করে তারপরে তুমি উপকৃতের প্রতি এত উদাসীন কেন? আমি লক্ষ্য করেছি ছায়া, যে তুমি চন্দ্রকেতুর সঙ্গে যখন কথা কইছ, তখন আমি এলেই তুমি তৎক্ষণাৎ চলে যাও। এত উদাসীন? উদাসীন? মহারাজ, আপনি কখনো পর্বত শিখরে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছেন? দিগন্ত বিতত বনানীর উপর দিয়ে বিকম্পিত সূর্যরশ্মির ঢেউ খেলে যায় যখন, দেখেছেন কি? হ্যাঁ ছায়া। আমাদের জীবন সেই রকম, একটা উজ্জ্বল ঘন শ্যামলতা আবেগে কাঁপছে। অধিত্যকাবাসী নিচে দাঁড়িয়ে তার কি দেখতে পায় মহারাজ? আমরা হয়তো তাই তোমাদের সমস্তটা বুঝি না, তবু মনে হয় তোমাদের ঘনশ্যাম আবরণের নিচে আছে হৃদয়। মহারাজের সৌজন্য যে কৃষ্ণদেহ না বলে ঘনশ্যাম আবরণ বলেছেন। কিন্তু মহারাজ, লক্ষ্য করেছেন কি যে মেঘ যতই কৃষ্ণবর্ণ হয় ততই সে সলিল সম্ভার সমৃদ্ধ হয়, তার বক্ষে ততই তীব্র তড়িৎ খেলে। আমাদের হৃদয়ে আছে, এইটুকুই কি আপনার মনে হয়? যদি জানতেন যে সে হৃদয় কতখানি, তাতে কি তরঙ্গ খেলছে। এও কি সম্ভব? ছায়া, তুমি আমাকে ভালোবাসো? এও সম্ভব? কেন সম্ভব নয় মহারাজ? ঈশ্বর আপনাদের দেহের উপর দুপোঁজ বেশি রং মাখিয়েছেন, তাই আর অহংকারে মাটিতে পা পড়ে না। আমি আপনাকে ভালোবাসি কিনা জিজ্ঞাসা করছেন? না মহারাজ, আমি আপনাকে ঘৃণা করি। অদ্ভুত, প্রাণ রক্ষা করে পরে ঘৃণা? মহারাজ, ক্ষমা করুন। কিসের জন্য ছায়া? রুক্ষ হয়েছে, অপরাধ হয়েছে, মার্জনা করুন। মার্জনা না করেন দণ্ড দিন। কেন? তোমার কোনো অপরাধ হয়নি। তুমি যদি আমাকে ঘৃণা করো, তা বলতে দোষ কি? ঘৃণা করি? যিনি আমার জাগ্রতে ধ্যান, নিদ্রায় স্বপ্ন, যিনি আমার ইহলোকের সম্পদ, পরলোকের স্বর্গ, যার দর্শন তীর্থ, অদর্শন অভিশাপ, তাকে ঘৃণা করব? মিথ্যা কথা বলেছি, তথাপি ইচ্ছা হয় যে যদি ঘৃণা করতে পারতাম। কেন ছায়া, আমি তোমার কি করেছি? কি করেননি? আপনি আমার আহারে ক্ষুধা, শয়নে নিদ্রা, সর্বসময় শান্তি কেড়ে নিয়েছেন। ছায়া, না, আমায় স্পর্শ করবেন না, স্পর্শ করবেন না আমায়। ও স্পর্শে আমার অঙ্গে তড়িৎ প্রবাহ বহে যায়, আমার মস্তিষ্ক পাষাণে পতিত কাংস পাত্রের মতো ঝনঝন ঝন করে ওঠে। না, আমি উন্মাদনা দমন করব। কি আশ্চর্য! আমি এতদিন যাকে ভগ্নীর মতো স্নেহ করে এসেছি, আশ্চর্য! চাণক্য ও তাঁর দেহরক্ষীরা দাঁড়িয়ে, সামনে বন্দি অবস্থায় নন্দ, পাশে পড়ে আছে শানিত খড়গ, অদূরে বলির হাঁড়ি কাঠ। এই যে মহারাজ নন্দ, দেখছো যে ব্রাহ্মণের প্রতাপ যায়নি?
ঈশ্বর মূর্খ নহে, তাই বাহুর উপর মস্তিষ্ক। আর্য ঋষিগণ মূর্খ ছিলেন না, তাই ক্ষত্রিয়ের উপর ব্রাহ্মণ। কারো সাধ্য নেই তাকে নামায়। ভারত যতদিন ভারত, ততদিন এই ব্রাহ্মণ এ সমাজ শাসন করবে। তারপর একসঙ্গে সব চুরমার। আমাকে কি তোমার দম্ভ শোনাবার জন্য এখানে আনা হয়েছে? ঠিক নয়, ঠিক নয়। ওই খড়গ দেখছো, ওই যূপকাষ্ঠ দেখছো? হ্যাঁ, এখনো কি বুঝতে বাকি আছে যে তোমাকে কি জন্য এখানে আনা হয়েছে? সেদিনের কথা মনে করো। সেদিন আমার প্রতিজ্ঞা মনে আছে যে তোমার রক্তে রঞ্জিত হস্তে এ শিখা বাঁধব। এখনো বাঁধি নাই। এই দেখো, এই দেখো, দেখো, এখনো কি বুঝতে বাকি আছে যে কি জন্য তোমাকে এখানে আনা হয়েছে? আমায় বধ করবে? অবিকল। নিরস্ত্র বন্দির হত্যা, এই কি সনাতন ধর্ম? সনাতন ধর্মের মর্মকে ব্রাহ্মণকে আজ ক্ষত্রিয়ের কাছে শিখতে হবে? শোনো, শোনো, এ হত্যা নয়, এ তোমার মৃত্যুদণ্ড। আর সে দণ্ড দিচ্ছি আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ চাণক্য। কি অপরাধে? ব্রহ্ম হত্যার অপরাধে, ব্রাহ্মণের সম্পত্তি লুণ্ঠন করার অপরাধে, ব্রাহ্মণকে অপমান করার অপরাধে। চাণক্য, আমি কাত্যায়নের প্রতি তোমার প্রতি অবিচার করেছি, আমায় ক্ষমা করো। ঠিক, ঠিক, অক্ষরে অক্ষরে ফলেছে। আমি সেদিন বলেছিলাম না নন্দ, যে একদিন এই ভিক্ষুকের পদতলে বসে তোমায় প্রাণ ভিক্ষা চাইতে হবে? বলেছিলাম না সেদিন? ক্ষমা করো কাত্যায়ন। নন্দ মহারাজ, আমি ক্ষমা করেছি। খবরদার কাত্যায়ন, ক্ষমা নাই। পৃথিবীতে কেউ কাউকে ক্ষমা করে না, করতে পারে না। আর হৃদয়ের যে যন্ত্রণা ভেতরে টকবক করে ফুটছে, সে কি তোমার দু ফোঁটা শখের চোখের জলে ঠান্ডা হয়? হয় ঠান্ডা? না, 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 তা হয় না। সব ক্ষমা মৌখিক। যেমন অনুতাপ মৌখিক, তেমনি ক্ষমাও মৌখিক। আমি কখনো দেখলাম না যে শাস্তি সম্মুখে না দেখে কারো অনুতাপ এলো। আমি কখনো দেখলাম না যে কোনো মার্জনায় ভাঙা মন ঠিক আগেকার মতো জুড়ে গেল। তা হয় না। কিন্তু নন্দ বালক। যে বালক, তার বালকের ন্যায় থাকা উচিত। বালকও যদি না জেনে আগুনে হাত দেয়, হাত পোড়ে। অগ্নি নিজের কাজ করতে দ্বিধা করে না। তথাপি পানিনি। আবার পানিনি। কাত্যায়ন, তুমি এ সময়ে যদি পানিনির নাম করো, আমি তোমায় হত্যা করব। নন্দ বালক। তাই দেখছি। খড়গ নাও, খড়গ নাও কাত্যায়ন। তোমায় একে স্বহস্তে বধ করতে হবে। হ্যাঁ, বধ করতে হবে। আমি? হ্যাঁ, তুমি পুত্র হত্যার প্রতিশোধ নাও। মনে করো কাত্যায়ন, তোমার সপ্তপুত্রের শিরনায়মান পাণ্ডুর মূর্তি। তাদের সেই অন্নের জন্য ক্ষীণ হাহাকার, তাদের নিষ্প্রভমান দৃষ্টি সব মনে করো।
মনে করো। তারপর সব হিম, কঠিন, অসাড়, তাদের নিস্পন্দ নির্নিমেষ চক্ষু দুটির উপর মৃত্যুর করাল মুদ্রাঙ্কন। মনে করো সেই মৃত্যু তুমি সম্মুখে দেখছো, তুমি তাদের পিতা, তাই দেখছো। মনে করো কাত্যায়ন, সহস্তে তার প্রতিশোধ নাও। এখন বধ করো একে। সাবধান, খড়গ নামাও ব্রাহ্মণ। কেন চন্দ্রকেতু? রাজ আজ্ঞা। এর অর্থ কি চন্দ্রকেতু? এই মহারাজ চন্দ্রগুপ্তের মার্জনাপত্র। মহারাজ নন্দকে মুক্ত করে দিয়েছেন। মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা? বুঝেছি। হ্যাঁ, কিন্তু এ আজ্ঞা আমার জন্য নয়। বধ করো, এখনই বধ করো। কিন্তু গুরুদেব, এ রাজ আজ্ঞা। এ ব্রাহ্মণের আজ্ঞা। বধ করো কাত্যায়ন। তবে মহারাজ স্বয়ং আসুন, তার পূর্বে আমি বধ করতে দেব না। রাজ আজ্ঞা আমি পালন করব, আমার কর্তব্য আমি করব। রক্ষীগণ, সরে দাঁড়াও। কখনো না, দাঁড়িয়ে থাকো। সৈনিকগণ, মহারাজের আগমন পর্যন্ত বন্দীকে রক্ষা করো। মহারাজকে সংবাদ দাও। কাত্যায়ন, খড়গ নিয়ে সঙের মতো খাড়া হয়ে কি দেখছো? যেন মৃন্ময় মূর্তি হয়ে গেছো তুমি। দাও খড়গ, আমায় দাও খড়গ। আমি ব্রাহ্মণের সম্মুখে নতজানু হচ্ছি, কিন্তু রাজ আজ্ঞা আমি পালন করব। বধ করো কাত্যায়ন। কোনো চিন্তা নাই কাত্যায়ন, কোনো চিন্তা নাই। যে ব্রাহ্মণ চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে পারে, সেই ব্রাহ্মণই তাকে সিংহাসন থেকে নামাতেও পারে। বধ করো। এমন সময় প্রবেশ মন্দির থেকে মুরা এসে বলল, আর যদি নারী হত্যা হয়? মা, আপনি? হ্যাঁ, আমি। আমার আজ্ঞা, বধ করো। আপনি নন্দকে ক্ষমা করুন মা। ক্ষমা নেই। আমি ক্ষমা করতে পারি না, জানি না। আমি যে শূদ্রানী। ক্ষমা ব্রাহ্মণের ধর্ম, শূদ্রের নয়। ক্ষমা মানুষের ধর্ম, একা ব্রাহ্মণেরই নয়। তুমি কি একা ভিক্ষা চাইছো চন্দ্রকেতু? আমার প্রাণ এই পিঞ্জরের দ্বার ভেঙে বেরিয়ে এসে আমার পায়ে ধরে ভিক্ষা চাচ্ছে। নন্দের এই বন্দি অবস্থা দেখছি, তার এই ম্লান অধমুখ দেখছি, আর অশ্রুর উৎস উতলে উঠে এই দৃষ্টিপথ রোধ করছে না। না না না, আমি ক্ষমা করব না। আমি যে শূদ্রানী, গণিকা। বধ করো। কিন্তু মা, রাজ আজ্ঞা। এ রাজমাতার আজ্ঞা। আমি দাসী, গণিকা হলেও মহারাজ চন্দ্রগুপ্তের জননী। আমার আজ্ঞা, বধ করো। এইখানেই আমার পরাজয়। সর্বদেশের ও সর্বকালের নারীর কাছে আমি পরাজিত। নারীর কেশাগ্র স্পর্শ করি হেন সাধ্য আমার নাই। বধ করো কাত্যায়ন, আর দেরি নয়, বধ করো। এইবার কাত্যায়নের খড়গ আঘাত হানল। নন্দের দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। প্রতিহিংসা পূর্ণ হলো। নন্দের রক্তে হাত রাঙা করে চাণক্য তাঁর শিখা বেঁধে চলে গেলেন। সপ্ত সন্তানের হত্যার এই প্রতিশোধ? কি করলে? বধ করলে? কি করলাম?
তাকে রক্ষা করতে এসে কি করলাম? কি? এরা নন্দকে বধ করেছে। ওই মুখে আমার স্তন্য দিয়েছি, ওই দেহখানিকে আমি বক্ষে ধরে জড়িয়ে শুয়ে থাকতাম। কি করেছি, কি করেছি! বৎস চন্দ্রগুপ্ত, কে বধ করেছে? আমি। কার আজ্ঞায়? আমার আজ্ঞায়। ব্রাহ্মণ, আমি নারী, মূর্খ, দুর্বল, জ্ঞানহীনা নারী। কিন্তু তুমি কি করলে ব্রাহ্মণ? কতবার তুমি ওই মুখখানি চুম্বন করেছো, আর আর এখন কি পৈশাচিক উল্লাসে ওই ছিন্ন মুন্ড হাতে করে দাঁড়িয়ে আছো? ব্রাহ্মণ, তুমি রাজ আজ্ঞা অবহেলা করেছ। করেছি। ব্রাহ্মণ অবদ্ধ, তোমাকে আমি রাজ্য থেকে নির্বাসিত করলাম। মহারাজ, শুনতে চাই না। আমি এখন থেকে দেখাচ্ছি যে আমার আজ্ঞা ভিক্ষুকের কাকতি নয়। এই তোমার শাস্তি। যাও। চন্দ্রকেতু, মহারাজ, মহারাজ যদি জগতের কোটি বীর রাজ আজ্ঞার বিপক্ষে শানিত মুক্ত তরবারি নিয়ে দাঁড়াতো, চন্দ্রকেতু রাজ আজ্ঞা পালনে প্রাণ দিত। কিন্তু নারীর কাছে আমি শিশুর চেয়েও দুর্বল। আর মা? আমার অপরাধের শাস্তি দাও বৎস। তোমার অপরাধ মা। তুমি যাই করো, তুমি আমার কাছে চিরদিনই মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। এক হাত নিহত নন্দের দিকে বাড়িয়ে অন্য হাত দিয়ে নিজের চোখ ঢাকলেন। চাণক্যের কুটিরের একটি কক্ষ। তখন গোধূলি বেলা। একা চাণক্য গভীর চিন্তায় মগ্ন। প্রতিহিংসা পূর্ণ হয়েছে, কিন্তু সে একটা ক্ষণিক উন্মাদনা। আবার সেই অবসাদ। বাইরের বাদ্য থেমে গিয়েছে, আর আবার হৃদয়ের সেই হাহাকার শুনতে পাচ্ছি। অগাধ স্নেহ রাশি রাখি, এমন পাত্র নাই। না। কি সংবাদ? কাত্যায়ন শত্রু শিবিরে। এ সংবাদ ঠিক। আর কিছু? গ্রিক সিন্ধু নদ পার হয়েছে। সৈন্য কত? 4 লক্ষ। যাও। কাত্যায়ন চিরদিন এক রকম গেল। হ্যাঁ, তুমি রাজ্য থেকে নির্বাসিত হয়ে স্থির করলে যে এখন থেকে অধ্যাপনা করবে, কিন্তু সেলুকাস তোমায় যেই ভজিয়েছে অমনি সেই দিকে চলেছ। হ্যাঁ, তার উপরে আমার মন্ত্রিত্বে তোমার ঈর্ষা হয়েছে না? হ্যাঁ, মূর্খ। সংবাদ? বিদ্রোহীরা দলবদ্ধ হয়েছে। তাদের সংকেত 3 তুরিধ্বনি। আর কিছু? মহারাজের শয়নকক্ষে 25 জন ঘাতক সুরঙ্গ কেটে অপেক্ষা করছে। তা পূর্বেই শুনেছি। তাদের দলপতি? বাচাল। যাও। মূর্খ বাচাল। সৈনিক, কি আজ্ঞা হয়? চন্দ্রগুপ্তের শয়নকক্ষে সুড়ঙ্গ কেটে 25 জন ঘাতক অবস্থিতি করছে। তুমি সৈন্য নিয়ে তাদের বধ করো। যে আজ্ঞা। এই মুহূর্তে। যে আজ্ঞা। চমৎকার এই ব্যবসা। সংবাদের চৌর্যবৃত্তি এ চাণক্যের সৃষ্টি। শ্রীরামচন্দ্র গুপ্তচর রাখতেন বটে, কিন্তু সে নিজের কুৎসা শোনবার জন্যে। আমি গুপ্তচর রাখি কুৎসার কণ্ঠ রোধ করতে। আমাকে ডেকে পাঠিয়েছিলেন গুরুদেব?
হ্যাঁ চন্দ্রকেতু, চন্দ্রগুপ্ত আজ রাত্রিকালে দাক্ষিণাত্য জয় করে ফিরে আসছেন জানো? জানি, তিনি নগরীতে উৎসবের আয়োজন করতে আমায় আজ্ঞা দিয়েছেন। আয়োজন করেছো? করেছি। নগরী আলোকিত হবে, গৃহে গৃহে শঙ্খধ্বনি হবে, পথে জয়বাদ্য হবে, আর কিছু হবে না, কিচ্ছু হবে না। ব্যর্থ আয়োজন। কি কি হলো? এক দৃষ্টে চেয়ে রয়েছ যে? যাও, উৎসব বন্ধ করো। সে কি গুরুদেব? যাও। কি একটা মহান পবিত্র উজ্জ্বল রাজ্য ছেড়ে কোথায় চলেছি, এখনো তার আলোকমণ্ডিত শিখর দেখতে পাচ্ছি। সব অন্ধকার হয়ে যাবার পূর্বে ফিরি না কেন? পিশাচি, ছেড়ে দে, ছেড়ে দে, ফিরে যাই। না 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 না, কোথায় ফিরে যাব? হ্যাঁ, কে হাত ধরে নিয়ে যাবে? মিথ্যা, প্রবঞ্চনা, চৌর্য, হত্যা, হ্যাঁ, এও তো একটা রাজ্য। হ্যাঁ, মন্দ কি, মন্দ কি বেশ আছে, চমৎকার আছে। হ্যাঁ, রাত্রি কত কত দেখি। চাণক্য জানালা খুলে দিলেন। অমনি পূর্ণ চাঁদের জ্যোৎস্না এসে সারা ঘর প্লাবিত করে দিল। তিনি ভয়ে একটু পিছিয়ে এসে বললেন, এ আবার কি? এ এতক্ষণ কোথায় ছিল? এত রাশি রাশি জ্যোৎস্নার সৌন্দর্য, উপরে নিচে নিকটে দূরে দিক দিগন্ত ছড়িয়ে রয়েছে। এ তো বহুদিন দেখিনি। আহা, কি সুন্দর জ্যোৎস্না! সেদিনও এমন জ্যোৎস্নাময় ছিল। সহসা চাঁদ মেঘে ঢেকে গেল, আর্দ্র বায়ুর উচ্ছ্বাসে দ্বীপ নিবে গেল। স্নেহময়ী কন্যা আমার, সে চিন্তা ও স্বর্গ। পাটলিপুত্রের প্রাসাদ। রাত্রি। মুরা ও চন্দ্রকেতু পরস্পর কথা বলছিলেন। চন্দ্রকেতু, আজ চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য জয় করে মগধে ফিরে আসছে। নগরে উৎসব নেই কেন? মন্ত্রী চাণক্যের নিষেধ। সে কি গুরুদেব তার প্রিয় শিষ্যের বিজয় উৎসব করতে নিষেধ করে দিয়েছেন? এ কিরূপ বিচার? মা, মন্ত্রীবর যখন নিষেধ করেছেন তখন নিশ্চয়ই তার বিশেষ কোনো কারণ আছে। এর কারণ চন্দ্রগুপ্তর বিজয় গৌরবে ব্রাহ্মণের ঈর্ষা। সে বিজয় গৌরব কে সূচনা করে দিয়েছিল মা? ব্রাহ্মণের প্রতি অবিচার করবেন না। ওই ওই বাদ্যধ্বনি, বৎস ফিরে আসছে। আমি যাই, প্রাসাদ শিখরে দাঁড়িয়ে প্রবেশ সমারোহ দেখিকে যাই। আজ বহুদিন পরে বন্ধুর জয়দীপ্ত মুখখানি দেখতে পাবো। আজ আমার কি আনন্দ! চন্দ্রগুপ্ত, তুমি কি পূর্বজন্মে আমার ভাই ছিলে? জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়। ওই ধ্বনি আরো ঘন ঘন হতে লাগল। শব্দক্রমে কাছে এগিয়ে আসতে লাগল। পরে পতাকাধারী ও সৈনিকদের সঙ্গে নিয়ে চন্দ্রগুপ্ত এসে দাঁড়ালেন। এসো এসো বন্ধু। চন্দ্রকেতু, আমার আদেশ পেয়েছিলে? কি আদেশ প্রিয়বর? যে আমার আগমন উপলক্ষে নগরী আলোকিত হবে, এ আমার আদেশ। পেয়েছিলাম। সে আদেশ পালিত হয়নি কেন? উত্তর দাও। মন্ত্রীর নিষেধ ছিল। মগধের মহারাজ আমি না আমার মন্ত্রী?
মগধের মহারাজা চন্দ্রগুপ্ত। তবে প্রিয়বর, শুনতে চাই না, মন্ত্রীকে ডাকো। শোনো বন্ধু, বিশেষ শুনতে চাই না, আমি এই মুহূর্তে তার কৈফিয়ত চাই। তিনি বললেন, তিনি যা বলবেন নিজে এসে বলবেন। আজ এই মুহূর্তে স্থির হয়ে যাক যে মগধের মহারাজ চাণক্য না চন্দ্রগুপ্ত। অধীর হয়েও না, শোনো শোনো। চন্দ্রকেতু, তুমিও আমার অবাধ্য? যাও। ব্রাহ্মণের দম্ভ আমার ধৈর্যের শিখর ছাড়িয়ে উঠেছে। একবার না, আগে স্পর্ধা, আশ্চর্য। এবার আমি না, আগে কৈফিয়ত শুনব, অবিচার করব না। মহারাজের জয় হোক। মন্ত্রীবর, আমি আজ আমার নগরের প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত করবার আজ্ঞা দিয়েছিলাম, সে আজ্ঞা পালিত হয়নি কেন? আমি নিষেধ করেছিলাম। এর কারণ জানতে পারি কি? প্রয়োজন নেই, আমি যা করেছি উচিত বিবেচনা করেই করেছি। তবু আমি কারণ জানতে চাই। কারণ ব্যক্ত করবার সময় হয়নি, যখন হবে বিবৃত করব। মন্ত্রী, আমি ওই উদ্ধত আচরণ সহ্য করব না, এর বিচার করব। চন্দ্রগুপ্ত, তুমি উত্তেজিত হয়েছ, প্রকৃতিস্থ হও। মন্ত্রী বৎস, আমি জানতে চাই যে এ রাজ্যের রাজা আমি না চাণক্য? মহারাজ চন্দ্রগুপ্ত। কই, তা তো দেখছি না। দেখছি যে নিজের সাম্রাজ্যে আমি বন্দী, নিজের গৃহে আমি ভৃত্য। ভারতবর্ষ মন্ত্রী চাণক্যের গুণগান গাইবে, আর সে গীতের উপাদান যোগাবে মহারাজ চন্দ্রগুপ্ত। মহারাজ চন্দ্রগুপ্ত মন্ত্রী চাণক্যের আদেশ অবনত শিরে বহন করবে, আর চাণক্য চন্দ্রগুপ্তের আজ্ঞায় পদাঘাত করবেন। এই যদি আমাদের মধ্যে সম্বন্ধ হয়, তবে সে বন্ধন যত শীঘ্র ছিন্ন হয় ততই ভালো। মহারাজের অভিরুচি, চাণক্য যেচে এ মন্ত্রী পদ গ্রহণ করেনি। এই মুহূর্তে আমি অবসর গ্রহণ করছি। তার পূর্বে আমি কৈফিয়ত চাই। আমি কৈফিয়ত দেব না। এত দূর? সৈনিক, বন্দি করো। শূদ্রের এত দূর স্পর্ধা এখনো হয়নি মহারাজ। এই আমি চাণক্য মন্ত্রিত্ব ত্যাগ করলাম। মহারাজ, চাণক্য নিশ্চিন্ত বিলাসে রাজধানীতে বসেনি, সেখানে বসে একটা প্রকাণ্ড সাম্রাজ্য চালাচ্ছে। আর চাণক্যের রাজভোগ, সে আহার করে 2 মুষ্টি আতপতণ্ডুল, শয়ন করে অজিন শয্যায়। সে রাজ্যের চিন্তায় তৃতীয় প্রহর রাত্রে উষ্ণ মস্তিষ্কে কুটির প্রাঙ্গণে পদচারণ করে। আমি চললাম মহারাজ, তোমার রাজ্য তুমি শাসন করো। আর হ্যাঁ, যাবার আগে বলে যাই, কেন আজ উৎসব নিবারণ করেছিলাম। ভূতপূর্ব মহারাজ নন্দের মন্ত্রী বিদ্রোহ মন্ত্রণাকে উত্তাপ দিয়ে প্রকাণ্ড ষড়যন্ত্রে ফুটিয়ে তুলেছেন। আজ রাত্রে উৎসবকালে তার দলস্থ লোক নগরী আক্রমণ করবে মনস্থ করেছে। তারা তোমার শয়ন কক্ষে সুড়ঙ্গ কেটে তোমাকে হত্যা করবার জন্য সেখানে অপেক্ষা করছে। আমি সৈনিক পাঠিয়েছি তাদের বধ করতে। হ্যাঁ, আরো একটা কথা, বিজয়ী সেলুকাস সিন্ধু নদ পার হয়েছে, শত্রু চারিদিকে সশস্ত্র। এখন উৎসবের সময় নয় মহারাজ, এজন্য আমি আপাতত উৎসব স্থগিত রেখেছিলাম। মার্জনা করুন গুরুদেব। কৈফিয়ত দেওয়ার পর চাণক্য আর মন্ত্রিত্ব করে না। শুনলেন দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত। আজ শুনলেন দ্বিতীয় পর্ব।